আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসটিতে আমরা আলুর প্রতিসরণ সম্পর্কে জানব। আলুর প্রতিসরণ সম্পর্কে জানার আগে আমরা গত ক্লাসে যে আলুর প্রতিফলন পড়েছি সেটার কিছু কনসেপ্টগুলো একটু রিকল করে নিই। যেমন আলু যদি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যায়, তখন আলু তিনটা ঘটনা ঘটে। অপর স্বচ্ছ মাধ্যমটি কিছু আলোকরশ্মি শোষণ করে ফেলে, কিছু আলোকরশ্মি অপর স্বচ্ছ মাধ্যমটি প্রতিফলিত করে এবং কিছু আলোকরশ্মি প্রতিসরিত হয় ওই তৃতীয় মাধ্যমে গিয়ে। তো এখানে আমরা এই অধ্যায়ে আলোর প্রতিসরণ সম্পর্কে পড়ব, অর্থাৎ এক স্বচ্ছ মাধ্যম থেকে অপর একটি স্বচ্ছ মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করবে। এক স্বচ্ছ মাধ্যম থেকে অপর স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় আলো প্রতিসরিত হয়। এটা একটা বড় অংশের পরিমাণের আলো প্রতিসরিত হয়। এখন এই প্রতিসরণটা কেন ঘটে সেটার কথা এখানে তোমাদের ফার্স্ট পেজে বলা আছে। শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে অলমোস্ট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলো যখন কোনো অপর একটা মাধ্যমে প্রবেশ করে তখন আলোর বেগ এর চেয়ে কমে যায়। অর্থাৎ শূন্য মাধ্যম থেকে আলো যখন একটি স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করবে তখন আলোর বেগ কমে যাবে। এই বেগ কমে যাওয়ার কারণে আলোক রশ্মি বেঁকে যায়। আলোর বেগ এর থেকে শূন্য মাধ্যমের থেকে যখন কমে যায় তখন আলোক রশ্মির দিক বেঁকে যায়। এই জিনিসটা ব্যাখ্যা করি আমরা একটি রাশি দিয়ে। সেই রাশিটিকে বলা হয় প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্কের মাধ্যমে আলোর বেগের এই তারতম্যের কারণে আলোক রশ্মির বেঁকে যাওয়ার যে বৈশিষ্ট্য সেটি আমরা বুঝতে পারি। তাহলে আলোর প্রতিসরণাঙ্ক হচ্ছে এই অধ্যায়ের প্রথম টপিক। এরপরে আমরা প্রতিসরণাঙ্কের পরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জানব, যেটা প্রতিসরণাঙ্কেরই কনসেপ্ট। এরপরে আমরা অবতল লেন্স এবং উত্তল লেন্স সম্পর্কে জানব। চোখ সম্পর্কে হালকা পড়াশোনা আছে। এই হচ্ছে এই অধ্যায়ের সামারি। আলোর এই ধর্ম বা প্রতিসরণের কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নামে একটি অত্যন্ত চমকপ্রদ ব্যাপার ঘটতে পারে। অর্থাৎ আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নানা ধরনের ব্যবহার নিয়ে আলোচনা করব। ওকে, ফাইন। তাহলে আলোর প্রতিসরণ কি? আমরা জানি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করলে যেটি ঘন মাধ্যম আলোক রশ্মির দিক বেঁকে যাবে এবং এই বেঁকে যাওয়ার ঘটনাটা কেন ঘটে? কারণ দুটি মাধ্যমে আলোর বেগের ডিফারেন্স আছে। এক মাধ্যমে আলোর বেগ যত, অন্য মাধ্যমে, আমি যদি পানি এবং বায়ুর কথা বলি, বায়ু মাধ্যমকে অলমোস্ট শূন্য মাধ্যম ধরা হয়। বায়ুর মাধ্যম এবং শূন্য মাধ্যম আলোর বেগ অলমোস্ট সেম। ধরো আমি পানি আর কাঁচ ধরলাম, সেক্ষেত্রে পানির প্রতিসরণাঙ্ক যত, পানিতে আলোর বেগ যত, কাঁচের মধ্যে আলোর বেগ তত না। তো এই দুই মাধ্যম, অর্থাৎ পানি থেকে একটা আলোক রশ্মি যদি কাঁচ মাধ্যমে প্রবেশ করে, সেক্ষেত্রে আলোর বেগের তারতম্যের কারণে আলোক রশ্মির দিক বেঁকে যাবে। এটাকে আলোর প্রতিসরণ বলে। অথবা শূন্য মাধ্যম থেকে তুমি কাঁচ মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করলে কাঁচ মাধ্যমে আলোর বেগ কম হবে, সে কারণে আলোক রশ্মির দিক পরিবর্তন হবে, বেঁকে যাবে। এটাকে আমরা আলোর প্রতিসরণ বলি। তাহলে আলোর প্রতিসরণ বোঝানোর জন্য আমরা একটা রাশি আবিষ্কার করেছি, সেই রাশিটিকে প্রতিসরণাঙ্ক বলে। আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যখন এটি অন্য কোনো মাধ্যমের ভিতর দিয়ে যায় তখন এই বেগ কমতে থাকে। একটি মাধ্যমে আলোর বেগ যত গুণ কমে যায় সেটি হচ্ছে মাধ্যমটার প্রতিসরণাঙ্ক। যেমন পানিতে আলোর বেগ হচ্ছে 2.26 × 10⁸ মিটার পার সেকেন্ড। কাজে পানির প্রতিসরণাঙ্ক কিসের সাপেক্ষে? আলোর বেগের সাপেক্ষে। কাছে পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে আলোর বেগ ডিভাইডেড বাই শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই পানিতে আলোর বেগ, সো 1.33। অর্থাৎ কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে হলে আমাকে যে কাজটি করতে হবে, শূন্য মাধ্যমে আলোর বেগকে ওই মাধ্যমে আলোর বেগ দিয়ে ভাগ করে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্কটা আমরা পেয়ে যাব। অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে এই আলোর বেগটা কত গুণ বেশি।
শূন্য মাধ্যমে আলোর বেগ এই মাধ্যমের চেয়ে কত গুণ বেশি সেই জিনিসটা আমরা পেয়ে যাব। এখানে তাহলে আমরা যদি 2.26 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ডের সাথে 1.33 মাল্টিপ্লাই করি তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগের সমান হবে। সো এভাবেই কনসেপ্টটা ডেভেলপ হয়েছে, অর্থাৎ প্রতিসরাঙ্ক বলতে এই ঘটনাটা আসলে এইভাবেই ঘটেছে। তাহলে দেখো পানির মাধ্যমে তো দেখলাম, এখানে যদি আমরা সাধারণ কাঁচের প্রতিসরাঙ্কর কথা বলেছে 1.52, এর মানে হচ্ছে আলোর ব্যাগ ডিভাইডেড বাই কাঁচে আলোর ব্যাগ ইকুয়াল টু 1.52, অর্থাৎ কাঁচে আলোর ব্যাগের সাথে 1.52 মাল্টিপ্লাই করলে আমরা শূন্য মাধ্যমে আলোর ব্যাগ যেটা সেটা পেয়ে যাব। ইটস সিম্পল, ঠিক আছে। তাহলে ফাইবার অপটিক কেবলের মধ্যে কাঁচের তন্তুর প্রতিসরাঙ্ক, ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আমরা বর্তমানে এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করি সেটা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে হয়। এই ফাইবার অপটিক কেবলে কাঁচের তন্তু প্রতিসরাঙ্ক 1.5, কাজে ফাইবার অপটিক কেবলের ভিতর দিয়ে আলোর ব্যাগ, ফাইবার অপটিক কেবলের মধ্যে কাঁচের ব্যাগ, ফাইবার অপটিক কেবলের মধ্যে আমি কাঁচের ব্যাগটা কীভাবে পাবো, উল্টাভাবে এই যে তোমরা ইকুয়েশনে আমরা যদি C/B ইকুয়াল টু যদি তোমার n হয় তাহলে C/n ইকুয়াল টু V হবে এই ইকুয়েশন থেকে। সো তাহলে B ইকুয়াল টু আমরা এভাবে পেয়ে যাই C/n। সো আমার দুইটা রাশি দেওয়া থাকলে CV দেওয়া থাকলে n বের করতে পারবো, NV দেওয়া থাকলে C বের করতে পারবো, CN দেওয়া থাকলে V বের করতে পারবো। এভাবে কিছু ম্যাথ আসতে পারে, এগুলো আহামরি কোনো কঠিন কিছু না। তাহলে আমরা দেখলাম আমাদের প্রতিসরাঙ্ক, আলোর বেগ এবং কোনো মাধ্যমে আলোর বেগ, এই তিনটা রাশির যে কোনো দুইটা রাশি দেওয়া থাকলে অপর রাশিটি আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। তো শূন্য মাধ্যমে বেগ হচ্ছে তোমার 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই শূন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক হচ্ছে 1, এটা দিয়ে ভাগ করলে আমরা শূন্য মাধ্যমে আলোর বেগটাও পেয়ে যাচ্ছি, মানে ঘুরে ফিরে সেম কথা। শূন্য মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের আলোর প্রতিসরাঙ্ক বের করেছি। এরপরে বাতাসের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.00029, অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে বাতাসের প্রতিসরাঙ্ক, আর শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 10 × 10⁸, এটাকে প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ দিলে আমরা বাতাসে আলোর বেগ পেয়ে যাব। পানিতে প্রতিসরাঙ্ক 1.3, এটা দিয়ে আমরা যদি শূন্য মাধ্যমে আলোর বেগকে ভাগ করি তাহলে পানিতে আলোর বেগ পেয়ে যাব। সাধারণ কাছে আলোর বেগ পেতে গেলে সাধারণ কাছে আমাদের যে কাজটা করতে হবে একই সূত্র C/n ইকুয়াল টু V, এই জিনিসটা আমরা পেয়ে যাব। সো খুবই সহজ বিষয়টা। এখানে উল্লেখ্য কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক বলতে হলে সেটি কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে মাপা হয়েছে সেটি বলে দিতে হয়, কারণ আলোর প্রতিসরণটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এখানে উল্লেখ্য কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক বলতে গেলে সেটি কোন তরঙ্গ, তাহলে দুইটা জিনিস, কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক সেটা আমাদের জানা থাকতে হবে, এবং কোন রঙের আলোর জন্য এখানে কোন তরঙ্গ দৈর্ঘ্যর আলোতে মাপা হয়েছে সেটি বলে দিতে হবে। কারণ আমরা জানি বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য মানে বিভিন্ন কালার, আর বিভিন্ন কালারের আলোর বেগ বিভিন্ন রকমের হয়, ভিন্ন রকমের হয়। যদিও শূন্য মাধ্যমে সব কালারে আলোর বেগ সেম থাকে, কিন্তু যখন শূন্য মাধ্যম ছাড়া অন্য একটি মাধ্যমে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি প্রবেশ করে, অর্থাৎ তোমরা যদি দেখো আমাদের আগের অধ্যায়ে আমরা দেখেছি যে বিভিন্ন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন, এই বিভিন্ন রঙের আলোকে যদি আমরা শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য একটি মাধ্যমে প্রবেশ করাই তাহলে ওই মাধ্যমে গিয়ে কিন্তু এই রঙের তারতম্যের কারণে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের তারতম্যের কারণে আলোর বেগেরও তারতম্য হবে, অর্থাৎ তারা আলাদা আলাদাভাবে ওই মাধ্যমের মধ্যে দূরত্ব অতিক্রম করবে। এরপরে আসো প্রতিসরণের সূত্র। প্রতিসরণের দুইটা সূত্র আছে। প্রতিসরণের প্রথম সূত্র হচ্ছে প্রথম সূত্রটা প্রতিফলনের সূত্রের মতো আপাতন রশ্মি এবং লম্ব দিয়ে আমরা যে সমতলটি কল্পনা করে নিয়েছি প্রতিসরিত রশ্মিটিও একই সমতলে থাকবে। তাহলে আমরা যদি এইটা একটা তল, এই তলের মধ্যেই, অর্থাৎ আমাদের এটা হচ্ছে আমাদের দুই মাধ্যমের বিভেদ তল, এই জিনিসটা আমাদের দুই মাধ্যমের বিভেদ তল। এই দুই মাধ্যমের বিভেদ তলের উপরে আমাদের আছে আমাদের এটি হচ্ছে
আপতিত রশ্মি, এটি হচ্ছে আমাদের প্রতিসৃত রশ্মি, ঠিক আছে। এটা আপাতন কোণ θ1, এটা θ2। যদি আমরা প্রতিসরিত কোণ বলি তাহলে বোঝাই যাচ্ছে। তাহলে আমরা এখন যে জিনিসটা বলতে চাচ্ছি প্রথম সূত্রের মধ্যে, সেটা হচ্ছে যে আপতিত রশ্মি অবিলম্ব, এই অবিলম্ব, আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি, এই তিনটি রশ্মি একই তলে হবে। সেই তলটি কোনটা? এই যে এই তলটা, এই তলটাই হচ্ছে সেই তলটা, অর্থাৎ ওরা একদম একই একটা তল বরাবর থাকবে, 2 ডাইমেনশনাল একটা তলের মধ্যে ওরা থাকবে। প্রতিসরণের প্রথম সূত্র এটা গেল। দ্বিতীয় সূত্র হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক n1, দ্বিতীয় মাধ্যম প্রতিসরণাঙ্ক n2 হলে আপাতন কোণ θ1 এবং প্রতিসরণ কোণ θ2 হবে n1 sin θ1 = n2 sin θ2। তাহলে দেখো, এতক্ষণ আমরা প্রতিসরণাঙ্ক বের করেছি বিভিন্ন মাধ্যমে, সেটা কিন্তু শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমে প্রতিসরণাঙ্ক বের করেছে। তো ব্যাপারটা সবসময় যে এমন ঘটবে সেরকম না। কাঁচ মাধ্যমের সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে গেলে কীভাবে বের করব, এই সূত্রটা তখন প্রয়োগ করব। প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক অর্থাৎ আমাদের এখানে অন্তত 3টা রশ্মি জানা থাকতে হবে, সেক্ষেত্রে আমরা বাকিটার মান বের করতে পারবো। অর্থাৎ এক মাধ্যমের প্রতিসরণাঙ্ক, ওই মাধ্যমে আপতন কোণ, অথবা আরেক মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং ওই মাধ্যমের প্রতিসৃত কোণ বা ওই মাধ্যমে যে কোণটা উৎপন্ন করছে, সে এই 4টা রাশির মধ্যে যে কোনো 3টা জানা থাকলে আমরা বাকি অপর রাশিটি বের করে ফেলতে পারবো। তাহলে এই অতি সহজ সূত্রটি মনে রাখবে, তুমি প্রতিসরণ সংক্রান্ত সব সমস্যার সমাধান করে ফেলতে পারবে। যদি প্রথম মাধ্যমটি বাতাস হয়, আমরা জানি বাতাস এবং শূন্য মাধ্যম অলমোস্ট সেম, সেক্ষেত্রে n = 1 হয়। n = 1 ধরলে আমাদের এই যে দেখা, এখানে n = যদি 1 লিখো তাহলে এটা হয়ে যায় sin θ1 = n2 sin θ2। তাহলে n2 সমান কী বলতে পারি? sin θ1 / sin θ2, এটা এখানে লিখেছে n2 = sin θ1 / sin θ2। যেহেতু n2 এর মান 1-এর চেয়ে বেশি, অবভিয়াসলি 1-এর চেয়ে বেশি, সেটা আমরা কীভাবে বুঝতে পারছি? কারণ আমরা জানি শূন্য মাধ্যমে সর্বোচ্চ আলোর বেগ হয়, সূত্র যেটা আছে প্রতিসরণাঙ্কে, সেটা হচ্ছে n = আলোর বেগ / ওই মাধ্যমে আলোর বেগ। তো আমরা জানি আলোর বেগ লবে থাকে, অন্য মাধ্যমে আলোর বেগ হরে থাকে। তো আলোর বেগের থেকে নিচে যে হরে আছে, অর্থাৎ অন্য কোনো মাধ্যমে আলোর বেগ, সেটা কখনো শূন্য মাধ্যমে আলোর বেগকে এক্সিড করতে পারবে না। সো ভাগফলটা অলওয়েজ 1 পয়েন্ট সামথিং আসবে। তার মানে n2 এর ভ্যালুটা অলওয়েজ 1 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে, 1-এর থেকে বেশি। তাহলে দেখো, ভ্যালু যখন 1-এর থেকে বেশি হবে, তখন আমাদের লব এবং হরকে যদি আমরা কম্প্যারিজন করি, তাহলে ডেফিনেটলি আমাদের লব বড় হবে, হর ছোট হবে। অর্থাৎ আমরা জানি sin θ1 এর মান বড় হবে, sin θ2 এর মান ছোট হবে। এখন দেখো, sin θ2 এর মান বড় হওয়া মানে সাইনের তো আসলে কোনো ভ্যালু নেই, ভ্যালুটা আসে থিটা থেকে, অর্থাৎ কোণ থেকে। অর্থাৎ θ1 এর মানটা বড় হবে, θ2 এর মানটা ছোট হবে। এখান থেকে আমরা বলতে পারি। এবং আরেকটা ব্যাপার, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম যখন আমরা বলি, তখন বায়ু মাধ্যম হচ্ছে সবচেয়ে হালকা মাধ্যম। বাকি যে মাধ্যমগুলো বলি, সেই মাধ্যমগুলোকে আমরা গণমাধ্যম বলি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যদি এটাকে আমরা আপতিত রশ্মি বলি, তাহলে আমরা বলতে পারবো θ1, অর্থাৎ যেটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে যে রশ্মিটা আপতিত হচ্ছে, সেটার মানটা বড় হবে। এবং অন্য মাধ্যম, অর্থাৎ ঘন মাধ্যমে যে রশ্মিটা বের হচ্ছে বা প্রতিসৃত হচ্ছে, সেই রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করবে, সেই কোণটা ছোট হবে। এই জিনিসটা আমরা এখান থেকে বলতে পারছি। এই যে n2 = sin θ1 sin θ2, এটাকে ইন্টারপ্রিট করে কিন্তু আমরা এই কথাটা বলতে পারছি। তো তাহলে আমি এগেইন এই জিনিসটা ইম্পর্টেন্ট, যেহেতু আবার রিপিট করি। তো আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সবচেয়ে বেশি, এবং শূন্য মাধ্যমে আলোর বেগটা অলমোস্ট বায়ু মাধ্যমে আলোর বেগের সমান। সো আমরা বায়ু মাধ্যমটা অনেক সময় শূন্য মাধ্যমের পরিবর্তে ব্যবহার করি। তো বায়ু মাধ্যমে আলোর বেগ, তাহলে কোনো মাধ্যমে প্রতিসরণাঙ্ক আমরা বের করি আলোর বেগ / ওই মাধ্যমে আলোর বেগ। তো তাহলে আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, ওই মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগের সমান হতে পারবে না। ইটস ইম্পসিবল ফিজিক্সের ল অনুযায়ী। তো তার মানে আমাদের প্রতিসরণাঙ্ক যেটা আসবে কোনো মাধ্যমে, সেটা হচ্ছে আলোর বেগ / ওই মাধ্যমে আলোর বেগ। যেহেতু ওই মাধ্যমে আলোর বেগ কম হবে, সো এটা 1 পয়েন্ট সামথিং আসবে, কারণ লবের মধ্যে ওই হরের থেকে বড় একটা সংখ্যা আছে।
সো N2 এর ভ্যালু আমরা জানি, অর্থাৎ কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক অবভিয়াসলি 1 পয়েন্ট সামথিং আসবে। এখন N2 এর ভ্যালু 1 পয়েন্ট সামথিং আসা মানে এখানে যে এটা সমান যে ভগ্নাংশটা দিয়েছে সেই ভগ্নাংশের লবটা অবশ্যই বড় হবে, অর্থাৎ সাইন টিটা 1 বড় হবে। আসলে সাইনের তো কোনো ভ্যালু নাই, টিটা 1 অর্থাৎ কোণটা বড় হবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি আপাতন কোণ, অর্থাৎ শূন্য বায়ু মাধ্যমে থেকে যে রশ্মিটা ওই মাধ্যমে বিভেদ তলে আপতিত হচ্ছে সেই রশ্মিটার যে কোণ উৎপন্ন করবে অবিলম্বের সাথে সেই কোণটা বড় হবে, এবং গণমাধ্যমে যে রশ্মিটা প্রতিসৃত হবে সেই গণমাধ্যমে ওই প্রতিসৃত রশ্মিটা যে কোণ উৎপন্ন করবে অবিলম্বের সাথে সেই কোণটি ছোট হবে। এই জিনিসটা এটা হচ্ছে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রথম ধাপ। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বোঝার প্রথম ধাপ। চিত্র থেকে আমরা দেখি এটা হালকা মাধ্যম, এটা গণমাধ্যম। হালকা মাধ্যমের আমরা টিটা 1, গণমাধ্যমের টিটা 2। সো আমরা যেটা বুঝতে পারলাম যে টিটা 1টা টিটা 2 এর থেকে বড় হচ্ছে, এখানে আমরা দেখছি। অর্থাৎ অবিলম্বের সাথে আপতিত রশ্মির যে উৎপন্ন কোণ টিটা 1 এবং অবিলম্বের সাথে প্রতিসৃত রশ্মির যে উৎপন্ন কোণ টিটা 2, এই দুইটা কোণের মধ্যে টিটা 1 বড়, টিটা 2 ছোট। জিনিসটাকে আমরা উল্টাপাল্টাও বলতে পারি। গণমাধ্যম থেকে যদি আলোক রশ্মি হালকা মাধ্যমে যায়, দেখো তীর চিহ্নগুলো লক্ষ্য করো, এখানে হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যাচ্ছে, এখানে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। সো উল্টা ঘটনাটা ঘটবে, গণমাধ্যমে অল্প কোণের জন্য হালকা মাধ্যমে প্রতিসরিত কোণটা অবভিয়াসলি গণমাধ্যমের থেকে একটা বড় কোণ উৎপন্ন করবে। প্রতিসরিত রশ্মিটা একটা বড় কোণ উৎপন্ন করবে। প্রতিসরণ নিয়ে আলোচনা করা হচ্ছে বলে এখানে যে শুধু আপাতন রশ্মি এবং প্রতিসরিত রশ্মি আঁকা হয়েছে, কিন্তু সবাইকে মনে রাখতে হবে যখন একটা আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন সবসময় খানিকটা আলো প্রতিফলিত হয়। দুই মাধ্যমের মাঝে কতখানি প্রতিফলিত কতখানি প্রতিসরিত হবে সেটা নির্ভর করে আপাতন কোণের উপর। এই কথাটা নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাস অর্থাৎ আলোর প্রতিফলনের মধ্যে বলেছিলাম যে তোমরা যদি কাঁচের জানালা পাশে দাঁড়িয়ে যদি একটা ফুল ধরে রাখো, সেই ফুলটাকে যত বড় অ্যাঙ্গেলে রাখবে তত বেশি সেই ফুলটাকে দেখতে পারবে। তো আপাতন কোণের মান বাড়াতে থাকলে সবসময় প্রতিফলন কোণের মান বাড়তে থাকে। তো এটার একটা এক্সাম্পল এখানে এই যে দেখো, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরিত হয়, সেটা একটা বাস্তব প্রয়োগ এখানে দেখাচ্ছে। তুমি একটা গ্লাস নাও বা পাত্র নাও, যেখানে একটা মাঝখানে কয়েন রাখো, তোমার চোখটাকে এমন পজিশনে রাখো যেন অল্প একটু দূরত্বের কারণে, অর্থাৎ তোমার চোখটা অল্প একটু নিচু থাকার কারণে, অর্থাৎ তুমি যদি এখানে তোমার চোখ থাকতো তুমি তো কয়েনটাকে ডিরেক্ট দেখতে পারতে, অর্থাৎ অল্প একটু দূরত্বের জন্য তুমি কয়েনটা দেখতে পারবে না, ওই অবস্থায় তুমি কয়েনটাকে রাখো। এরপরে বাক্সটার মধ্যে পানি ঢালতে থাকো, তুমি দেখবা পানি ঢালার সময় এক মুহূর্তে গিয়ে ঢালতে তোমার চোখ সেম পজিশনে আছে কিন্তু তুমি কয়েনটিকে দেখতে পাচ্ছ। এটা কেন হবে? ওই যে তোমার গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আলোক রশ্মি যায়, এই ঘটনাটার জন্য এই যে দ্বিতীয় চিত্রে যে ঘটনাটা বর্ণনা করছে, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি গেলে আলোক রশ্মি কী হয়? আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। তো এই ঘটনাটাই ঘটছে এখানে। অবিলম্ব যদি এই বরাবর হয় তাহলে হচ্ছে যদিও রশ্মিটা যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু সে আরেকটু দূরে সরে গিয়ে এদিক দিয়ে যাচ্ছে, যার কারণে আমি শুরুতে দেখতে পাচ্ছিলাম না কয়েনটিকে বাধার কারণে, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি কারণ আলোক রশ্মি প্রতিসরিত হয়েছে। একটা ম্যাথ দেখো, বাতাস থেকে আলোক রশ্মি n=1.6, বাতাস থেকে আলোক রশ্মি n=1.6 একটা মাধ্যম, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.6, এই মাধ্যমে আপতিত হয়েছে 45 ডিগ্রি কোণে। এটি কত ডিগ্রি কোণে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে? ওই যে আমরা সূত্র জানি n1 sin θ 1 = n2 sin θ 2। তাহলে আমাকে বলছে এটি কত ডিগ্রি কোণে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। তাহলে sin θ 2 এর মানই জানতে চেয়েছে। তো তাহলে θ 2 ছাড়া বাকি সবগুলোকে এক পাশে নিয়ে আসলে এই জিনিসটা দাঁড়ায় n1/n2 sin θ 1। n1 এর ভ্যালু 1, বাতাসে প্রতিসরাঙ্ক 1, দ্বিতীয় মাধ্যম প্রতিসরাঙ্ক বলে দেওয়া আছে 1.6, এবং sin θ 1 অর্থাৎ 45 ডিগ্রি কোণের ভ্যালু হচ্ছে 1/√2। সো এখান থেকে 0.44 পাই। তো sin θ 2 এর মান হচ্ছে সাইন ইনভার্স, তোমরা ক্যালকুলেটার বের করতে পারো। সাইন ইনভার্স 0.44 দিলে তোমরা 26 ডিগ্রি এই জিনিসটা পেয়ে যাবে। শিফট দিয়ে সাইন দিলে সাইন ইনভার্স পাবে, ওখানে যদি 0.44 বসাও তাহলে তোমাদের এই ভ্যালুটা চলে আসবে। একইভাবে আমরা আরেকটি প্রশ্ন দেখি 9.04 বি চিত্রটিতে। 9.04 এই যে এখানে বি চিত্রটি সম্পর্কে বলা হচ্ছে। দেখি আমরা, একটি রশ্মি 60 ডিগ্রি কোণে বাতাস থেকে অপর একটি মাধ্যমে প্রবেশ করে 45 ডিগ্রি কোণে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরিত হচ্ছে। দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? সেম
অঙ্ক। তো তাহলে 60 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে গণমাধ্যমে আপতিত হয়ে এটা কোণটা কমে যাচ্ছে, 45 ডিগ্রি হচ্ছে। আমাকে জানতে চেয়েছে যেহেতু এটা প্রথম মাধ্যম তার প্রতিসরাঙ্ক, যেহেতু এটা বায়ু মাধ্যম এর প্রতিসরাঙ্ক আমরা জানি 1, এবং দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্কটা আমাদের বের করতে হবে। সো n sin theta 1 equal to n to sin theta 2, 1 into sin 60 degree equal to n into sin 45 degree. So it's very easy. আপেক্ষিক প্রতিসরাঙ্ক আমরা বলেছি যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সবসময় একের থেকে বেশি হয়, কারণ প্রতিসরাঙ্ক যেহেতু শূন্য মাধ্যমের সাথে সেই মাধ্যমে আলোর ব্যাগের তুলনা করা হয়, সেজন্য সেটা অলওয়েজ একের থেকে বেশি হবে, কারণ আলোর ব্যাগ অলওয়েজ আলোর ব্যাগের সমান ব্যাগ অন্য কোনো মাধ্যমে অ্যাচিভ করা সম্ভব না। মাঝে মাঝে এক মাধ্যমের প্রতিসরাঙ্ক তুলনা অন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক প্রকাশ করতে হয়। দেখো আমাদের সময় আমাদের বইয়ে একটা টার্ম ছিল পরম প্রতিসরাঙ্ক, অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক বের করলে সেটাকে পরম প্রতিসরাঙ্ক বলতাম, এবং এটা একটু প্রেজেন্টেশনটা ডিফারেন্ট ছিল। যাই হোক, তো তাহলে এখানে পরম প্রতিসরাঙ্ক কথাটা বাদ দিয়েছে, জাস্ট প্রতিসরাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরাঙ্ক এই শব্দটা এনেছে। আপেক্ষিক মানে ডেফিনেটলি দুইটার মধ্যে কোনো মাধ্যমে আলো বা বায়ু নেই, ডিফারেন্ট মাধ্যমের জন্য এই ঘটনাটা ঘটতেছে আর কি। অর্থাৎ কাঁচ এবং পানি, হীরা এবং পানি এই ধরনের মাধ্যমগুলোর মধ্যে এক মাধ্যমের সাথে হীরার সাপেক্ষে কাঁচের সাপেক্ষে হীরার সাপেক্ষে পানির সাপেক্ষে কাঁচের সাপেক্ষে পানির সাপেক্ষে কাঁচের, এই ধরনের কোনটির সাথে কোনটির তুলনা হয়েছে তার উপর নির্ভর করে সেটা এক থেকে কম হতে পারে। যেমন পানিকে প্রথম মাধ্যম, কাঁচকে দ্বিতীয় মাধ্যম ধরলে n1 sin theta 1 equal to n2 sin theta 2, এখানে n1 equal to এটা, n2 equal to এটা, তাহলে sin theta 1 by sin theta 2 equal to n2 by n1 equal to 1.14। তাহলে দেখো এটা 1.14 হওয়া মানে আবর্তন কোণটা অবশ্যই বেশি হবে পানিতে, তার মানে পানি তুলনামূলকভাবে কাঁচের থেকে হালকা মাধ্যম, পানিতে আবর্তন কোণটা বেশি হবে, কাঁচের প্রতিসরণ কোণটা কম হবে। ঠিক আছে, যেহেতু 1.14 এসেছে তার মানে লব অবশ্যই আমার বড় ভ্যালু পরে ছোটো ভ্যালু। আবার কাঁচের তুলনা পানি প্রতিসরাঙ্ক যদি আমরা বের করি n1 by n2 equal to sin theta 1 by sin theta 2। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এক মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমের প্রতিসরাঙ্ক যখন আমরা বের করছি তখন আমাদের প্রতিসরাঙ্কের যে অনুপাতটা কিন্তু পরস্পর, মানে প্রতিসরাঙ্কর অনুপাত এবং কোণের যে অনুপাত দুইটাতে একটু বিপরীতধর্মী রেসিপ্রোকাল ওয়েতে হচ্ছে, যেমন n2 by n1 equal to theta 1 by theta 2 এই টাইপের। সো এটা মাথায় রাখবে, সূত্রটা ইজিলি মনে রাখতে চাইলে এক মাধ্যমের সাপেক্ষে আর এক মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করলে যে মাধ্যমে theta 2 রাখবা ওই অপর মাধ্যমের n1 এই পাশে হবে, যে মাধ্যমে theta 1 হবে অপর মাধ্যমে n2 সেখানে হবে। তো তাহলে অর্থাৎ আবার যদি কাঁচের তুলনায় পানির প্রতিসরাঙ্ক আমরা বের করি তাহলে এটা হচ্ছে পানি, এটা হচ্ছে কাঁচ। তাহলে পানি থেকে কাঁচে যেহেতু আলোক রশ্মি যাচ্ছে, পানি থেকে কাঁচে যদি আলোক রশ্মি যায় তখন অর্থাৎ যে মাধ্যম প্রতিসরাঙ্ক বের করতে চাই সেটিকে যার সাথে তুলনা করতে চাইছো সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ করতে হবে, যে মাধ্যম প্রতিসরাঙ্ক বের করতে চাচ্ছ। অর্থাৎ আমরা n1 হচ্ছে আমাদের আবার কাঁচের তুলনা পানির প্রতিসরাঙ্ক, কার প্রতিসরাঙ্ক বের করছি, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করতে চাচ্ছ আমরা পানির প্রতিসরাঙ্ক। সো পানিতে পরম প্রতিসরাঙ্ক বা পানির প্রতিসরাঙ্কটাকে ভাগ দেব কাঁচের প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ দিলে আমরা সেখান থেকে কাঁচের তুলনায় পানির প্রতিসরাঙ্ক পেয়ে যাব। পানির তুলনায় হীরা, তো তাহলে তুমি আমাদের যে চার্টটা দিয়েছিল বইয়ে একটু আগে উপরের দিকে, সেই চার্টটা দেখে তোমরা যে কোনো দুইটা পানির সাথে পানির তুলনায় হীরা, তাহলে হীরার প্রতিসরাঙ্ককে পানির প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ দিবা, হীরার তুলনায় পানির প্রতিসরাঙ্ককে হীরার প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ দিবা। দেখো হীরার প্রতিসরাঙ্ক কত, আমরা চার্টটিতে যদি দেখি হীরা এবং পানি যদি কম্পেয়ার করি তাহলে কোনটার ভ্যালু বেশি, হীরার ভ্যালু বেশি, পানির ভ্যালু কম। সো 0.something আসবে। দেখো এখানে 0.something আসছে, হীরার সাপেক্ষে যখন তুমি পানির প্রতিসরাঙ্ক বের করছো তখন এখানে কত আসছে, হীরার তুলনায় পানি 0.something আসছে। আবার উল্টাভাবে পানির তুলনায় হীরা যদি বের করো এটা বেশি আসবে, যেমন কাঁচের তুলনায় হীরা প্রতিসরাঙ্ক বেশি, সো বড় সংখ্যাকে আমরা কাঁচের প্রতিসরাঙ্ক কম সেটা দিয়ে ভাগ দিয়ে 1.something আসবে। আবার উল্টাভাবে হীরার তুলনায় কাঁচ যতক্ষণ বের করবা হীরা প্রতিসরাঙ্ক বেশি কাঁচের তুলনায়, সো সেক্ষেত্রে ভ্যালুটা 0.something আসবে। অর্থাৎ ভগ্নাংশের যে বেসিক কনসেপ্ট, লবে যদি
সমান অথবা বড় ভ্যালু থাকে তাহলে ভাগফল কী আসবে, 1 অথবা 1 চেয়ে বড় কিছু আসবে। আর যদি হরে সমান অথবা হরে যদি বড় ভ্যালু থাকে তাহলে ভাগফলটা 0 আসবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জিনিসটা কি? তো আমরা জানি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি যখন প্রবেশ করে, এই যে আমি সরাসরি কনসেপ্টে চলে যাই এখানে। আচ্ছা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আগে সংকট কোণ বলে একটা কনসেপ্ট আছে, তাহলে এই দুইটা কনসেপ্টের পরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আসে। তাহলে এক মাধ্যমের সাপেক্ষে আমরা যদি দেখি এখানে এটা একটা গণমাধ্যম, এখানে গণমাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমে, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করছে। অর্থাৎ শুরুতেই বলে দিই, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য কী হতে হবে, দুই মাধ্যমের গণমাধ্যম থেকে অবশ্যই হালকা মাধ্যমে আলোক রশ্মি যেতে হবে। তাহলে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি যাচ্ছে, সেক্ষেত্রে কী করছে, আলোক রশ্মি যখন গণমাধ্যমে থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, আমরা জানি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করলে হালকা মাধ্যমে যে প্রতিসরিত কোণ হবে সেই কোণের মান গণমাধ্যমে যে প্রতিসরিত কোণ হবে সে মান হচ্ছে বড় হবে। তাহলে দেখো এটা θ2 বড়, θ2 ছোটো, θ1 বড়। θ2কে যখন আর একটু বড় করেছি, ধরি এটা 45 ডিগ্রি, ধরি এটা 30 ডিগ্রি, এখন আমরা 45 ডিগ্রি করলাম। তখন যখন এটা 30 ডিগ্রি ছিল, এটা তখন 60 ডিগ্রি ছিল। এটা যখন 45 ডিগ্রি হলো, এই যে দেখো অবিলম্বের সাথে প্রতিসৃত রশ্মিটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এটাকে সংকট কোণ বলে। এই যে θ2 এর যে মানের জন্য প্রতিসরিত রশ্মি অর্থাৎ গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করলে আলোক রশ্মি হালকা মাধ্যমে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। গণমাধ্যমে যে কোণের জন্য হালকা মাধ্যমে আলোক রশ্মি অবিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেই কোণটাকে সংকট কোণ বলে। তাহলে এখানে গণমাধ্যমে কত ডিগ্রি কোণের জন্য এটা হালকা মাধ্যমে আলোক রশ্মি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ধরে নিলাম এটা 45 ডিগ্রি। তাহলে এই মাধ্যমের সংকট কোণ হলো 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি কোণে যদি এই মাধ্যমে আলোক রশ্মি আপতিত হয় তাহলে ওই আলোক রশ্মিটা প্রতিসৃত হওয়ার সময় মাধ্যমের বিভেদতল ঘেঁষে যাবে, মাধ্যমের বিভেদতল ঘেঁষে যাবে এবং সেক্ষেত্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন দেখো আমি কোণটাকে 45 থেকে 60 করে দিলাম। 45 থেকে যখন আমরা 60 করে দিব তখন একটা মজার ঘটনা ঘটবে। যেহেতু আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরছে, সো দূরে সরতে সরতে সে মাধ্যম বিভেদতলে পৌঁছে গেছে, এরপরে আসলে তার সরার জায়গা নেই। সে কী করবে, সে আবার গণমাধ্যমে ফেরত আসবে। এক্ষেত্রে আলোক রশ্মি 60 ডিগ্রি কোণের জন্য আবার দেখা যাচ্ছে, অর্থাৎ 45 ডিগ্রি এর থেকে 1 ডিগ্রি কোণ বেশি হইলে কিন্তু আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে ফেরত আসবে। তো এটাকে মূলত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে পারে। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে বলা হয় যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মি, এই যে আমরা বলি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোক রশ্মি গেলে মাধ্যম কর্তৃক কিছু আলোক রশ্মি শোষিত হয়, এ শোষণের ব্যাপারটা ঘটে না। অর্থাৎ যতটুকু পরিমাণ আলোক রশ্মি এখানে আপতিত হচ্ছে ততটুকু পরিমাণ আলোক রশ্মি প্রতিফলিত হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ n1 sin 90 ডিগ্রি ইকুয়াল টু n2 sin θc, অর্থাৎ দ্বিতীয় মাধ্যম n2 দিয়ে এখানে গণমাধ্যম বোঝাচ্ছে, n1 দিয়ে হালকা মাধ্যম বোঝাচ্ছে, হালকা মাধ্যম প্রতিসরাঙ্ক। তাহলে হালকা মাধ্যমে sin 90 ডিগ্রি হলে গণমাধ্যমে θc এর ভ্যালুটা আসবে n2 sin θ2c, সো sin θc ইকুয়াল টু n1 বাই n2, কারণ sin 90 ডিগ্রির মান 1, সেখান থেকে আমাদের n1 পাচ্ছি শুধু বাম পাশে, আর n2 ইকুয়াল টু sin θ2 ইকুয়াল টু n1 বাই n2। তাহলে দেখো এই সূত্রটা মনে রাখবে, সরাসরি নব্বৈতিক বা সিকিউতে দিতে পারে। সেটা হচ্ছে কীভাবে সংকট কোণ বের করবো, sin θc ইকুয়াল টু n1 বাই n2, যেখানে θc হচ্ছে দ্বিতীয় মাধ্যমে যে কোণটা অর্থাৎ ঘনমাধ্যমের কোণটা, আর n1 হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, n2 হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে। তো n1 এবং sin n2 এর মান জানা থাকলে আমরা θc ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা বের করতে পারবো, এবং যার জন্য উপরের সূত্র সত্য, কাজের সূত্রটিকে আরও এভাবে sin ইনভার্স n1 বাই n2। সো তোমরা যদি n1 এবং n2 এর ভ্যালু বের করতে ফেলতে পারো এবং তোমাদের ক্রিটিক্যাল কোণ বের করতে বলে, তাহলে তোমরা এভাবে ক্রিটিক্যাল কোণটা বের করতে পারবে। n2 এর ভ্যালু যদি 1.52 হয়, n1 এর ভ্যালু 1 হলে তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে
ওদের অনুপাত হবে 0.66, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে সাইন ইনভার্স 0.66 ইকুয়াল টু 41.8 ডিগ্রি। অর্থাৎ যদি স্বচ্ছ কাঁচ মাধ্যম থেকে বাতাসের মাঝে আলো পাঠানোর সময়, তাহলে কাঁচ থেকে যদি আমি বাতাসে আলো পাঠাই এবং আমি যদি কাঁচ মাধ্যমে আলোক রশ্মিকে 41.8 ডিগ্রি থেকে বেশি আপতন কোণে আমি যদি কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আলোক রশ্মি পাঠাই, সেক্ষেত্রে এই আলোক রশ্মি আর বায়ু মাধ্যমে প্রতিসৃত হবে না, সেটা পুনরায় কাঁচ মাধ্যমেই ফেরত আসবে। তোমরা চাইলে যদি এই ধরনের কাজ থাকে তাহলে কাঁচের মধ্যে এই পরীক্ষাটা করতে পারো, অথবা তোমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং এই জিনিসগুলো দিয়ে সার্চ দিলে তোমরা ইউটিউবে অনেক সুন্দর ভিডিও দেখতে পাবে, যেখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে শুরু করে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কীভাবে হয় এই ভিডিওগুলো দেখিয়ে দিয়েছে। 45 ডিগ্রি কাঁচ বাতাসের ক্রান্তিকোণ 40, তো তাহলে তুমি যদি কাঁচ বাতাস বিভক্ত হলে আলো আপতন কোণ 45 ডিগ্রি যদি হয়, তাহলে সেটা আবার কাঁচ মাধ্যমে ফেরত আসবে, তাহলে সেখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করবে। তাহলে ওই যে ঘটনাটা কি, তোমাদের এই সূত্রটা বলছে পানিতে ডুবে যদি এই পরীক্ষাটা করতে চাও, অর্থাৎ পানির সাপেক্ষে কাঁচ এবং পানির প্রতিসরাঙ্কের কম্পারিজন হবে। কাঁচের প্রতিসরাঙ্ক দিচ্ছে 1.52 এবং পানির প্রতিসরাঙ্ক 1 ইকুয়াল টু কত 1.33। তো তাহলে কাছ থেকে যদি তুমি পানিতে আলোক রশ্মি ফেলো, তাহলে আরেকটু বড় কোণে ফেলতে হবে। তো তাহলে প্রশ্নটা যদি এরকম হয় 45 ডিগ্রি কোণ যদি আপতন কোণ হয়, তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, কারণ সেক্ষেত্রে কাঁচ বাতাসের ক্রান্তি কোণ হচ্ছে 41.8 ডিগ্রি। কিন্তু তুমি যদি এটা 45 ডিগ্রি কোণে আপতন করো কাছ থেকে পানিতে, তো সেক্ষেত্রে কিন্তু এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না, কারণ কাঁচের সাপেক্ষে পানির সংকট কোণ যেটা, সেটা হচ্ছে 61.6 ডিগ্রি। 61 এটা তোমাদের ঘ নাম্বার প্রশ্নে দিতে পারে, যে তুমি একটা কাঁচ নিয়েছো বায়ু মাধ্যমে এবং সেই কাঁচে 45 ডিগ্রি কোণে একটা রশ্মি আপতিত করছো, বায়ু মাধ্যমে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পাবে কিনা, এবং তুমি যদি পরীক্ষাটা কাঁচ সাপেক্ষে পানি করো, সেক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পাবে কিনা, সেক্ষেত্রে তুমি সংকট কোণটা বের করে দুই মাধ্যমে, এক মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমে সংকট কোণ বের করে এভাবে তুমি এটা বের করতে পারো। ঠিক আছে, সাইন থিটা টু ইকুয়াল টু 1.40, কিন্তু আমরা জানি সাইন থিটা 2 এর মান কখনো 1-এর চেয়ে বেশি হইতে পারে না। আমরা জানি সাইনের মান 0 থেকে 1-এর মধ্যে থাকে। এখানে এই ব্যাপারটি ঘটেছে কারণ আলো প্রতিসরিত না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে। কাজে যখনই ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যম আলোক রশ্মি প্রতিসরণ হয়, তখন ক্রান্তিকোণের মান বের করে নেওয়া ভালো। এই ক্রান্তিকোণ থেকে কম কোণে আপতিত হলে শুধুমাত্র প্রতিসরণ হওয়া সম্ভব। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে, 1.45 প্রতিসরাঙ্কের একটি মাধ্যম কাঁচের ভিতর থেকে 75 ডিগ্রি কোণে আবর্তিত হয়েছে। মাধ্যমটি অন্য পাশে বাতাস থাকলে আলোটি কত ডিগ্রি কোণে বের হয়ে আসবে। তাহলে দেখো ওই যে আমরা সূত্রটা বের করে আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি, প্রতিসৃত রশ্মির ভ্যালু পাচ্ছি 1.40, কিন্তু আমরা জানি সাইন থিটা 2 ইকুয়াল টু 1.40। এখান থেকে সাইনের থিটা 2 এর মান বের করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ এটা আমরা জানি সাইনের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে থাকে, কিন্তু তো সেক্ষেত্রে আমাদের সংকট কোণটা বের করে নিয়ে আমাদেরকে জিনিসটা বলতে হবে এভাবে, সংকট কোণের চেয়ে বড় কোণ যেহেতু উৎপন্ন করবে, সেহেতু এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটায়। তাহলে ক্রান্তিক কোণটা বের করে আমরা এই ওপিনিয়নটা দিতে পারি। এই যে এই কোয়েশ্চেনগুলো তোমাদের ঘতে আসবে। রংধনু আমরা রংধনু কীভাবে দেখি? আচ্ছা, বাস্তব জীবনে মানে এখানে যে জিনিসটা বলছে, বাস্তব জীবনে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে প্রয়োগ, সেটা আমরা যে রংধনু দেখি সেটা আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনেরই প্রভাব। আমরা মনে করি এটা সূর্য, বৃষ্টি পড়েছে। সাধারণত রংধনু কখন দেখা যায়? যখন বৃষ্টির পরে তো রংধনু দেখা যায়। বৃষ্টির পরে বাতাসে জলীয় বাষ্পের কণা থাকে, মানে পানি থাকে। এখন পানি এবং বায়ু মাধ্যমের কম্প্যারিজন থেকে আমরা জানি পানি মাধ্যম হলো ঘন মাধ্যম, বায়ু মাধ্যম হলো হালকা মাধ্যম। তো তাহলে পানির কণা কোথায় বেশি থাকে? যেহেতু মেঘ থেকে বৃষ্টি হয়েছে, উপরে পানির কণা বেশি থাকে। তার মানে এখানে আমি যদি একটা মাধ্যমের বিভেদ তল ধরি, এখানে উপরে পানি মাধ্যম এবং নিচে, আসলে এভাবে তো হয় না।
মানে কন্টিনিউয়াসলি এগুলো তো বিভিন্ন লেয়ার থাকে, তো আমি বোঝার সাপেক্ষে ধরে নিলাম যে এর উপরেরটা বায়ু মাধ্যম, এটা হচ্ছে সরি উপরেরটা হচ্ছে পানি মাধ্যম, নিচেরটা হচ্ছে বায়ু মাধ্যম। তো তাহলে আলোক রশ্মি যখন আপতিত হচ্ছে, এই যে অল্প কোণে আপতিত হইলে বেশি কোণে কী হবে, বেশি কোণে প্রতিসরিত হবে। এরপরে দেখো এখানে আবার পানির স্তর, এখানে তো আসলে আলাদাভাবে কোনো সেরকম স্তর ভাগ করা নাই, এই প্রসেসটা কন্টিনিউয়াসলি প্রত্যেকটা জায়গাতেই চলতে থাকে। তাহলে মনে করলাম এটা আরেকটা স্তর, এখানেও এই স্তরে বায়ু পানি আছে, এই স্তর উপরের স্তরটা, এই স্তরটা ঘন, এই স্তরটা হালকা, কারণ যত উপরের দিকে যাওয়া যাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ তত বেশি থাকবে। সো এই স্তরটা ঘন মাধ্যম, এই স্তরটা হালকা মাধ্যম। সো সেক্ষেত্রে কী হবে, এই যে যখন আবার আপতিত হচ্ছে হালকা মাধ্যমে, তখন সে একদম সংকট কোণ ঘেঁষে যাবে। এরপরে মনে করো এই জায়গাতে এসে এটা ঘন মাধ্যম, এটা কম্পারেটিভলি হালকা মাধ্যম। তো আলোক রশ্মি তখন এসে কি হয়ে যাবে, সংকট কোণের থেকে বড় কোণে আপতিত হচ্ছে, সংকট কোণের থেকে বড় কোণে আপতিত হচ্ছে, তখন আলোক রশ্মি কী করবে, অর্থাৎ এই আপাতন কোণটা বড় হয়ে যাচ্ছে, এই বড় কোণটার কারণে কি হয়ে যাবে, এটা আবার এই মাধ্যমে ফেরত যাবে, অর্থাৎ উপরের দিকে ফেরত যাবে। সেজন্য তোমরা দেখতে পাবে যে সূর্য যে পাশে থাকে সাধারণত যে রংধনু হয়, সেই রংধনুটা তার বিপরীত দিকে আমরা দেখতে পাই। তো ঘটনাটা এভাবেই ঘটে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বারবার হতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন না, আলোর প্রতিসরণ বারবার ঘটতে ঘটতে এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, এবং ফাইনালি আমরা আলোর ব্যান্ড, অর্থাৎ 7 রঙের আলোর ব্যান্ড এটা দেখতে পাই, যেটাকে আমরা রংধনু বলি। ওকে, সো ঘটনাটা অ্যাকচুয়ালি এভাবেই ঘটে। তো ওই যেহেতু বৃষ্টি পড়েছে, সেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ পানির কণা থাকে, পানির কণা থাকা মানে সেটা ঘন হয়, বাতাস থেকে যত ভূপৃষ্ঠের দিকে আসতে থাকে তত বায়ুর কণা বাতাসের মধ্যে জলীয় বাষ্পের কণা কমতে থাকে, সেহেতু সেটা হালকা মাধ্যম হিসেবে কাজ করে। এভাবে প্রত্যেকটা বাতাসের এক একটা স্তর পাড়ি দিয়ে আস্তে আস্তে এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, এবং আমরা সবগুলো অর্থাৎ সূর্যের আলোতে যে 7টা রং থাকে, বেসিক্যালি সেই 7টা রং অর্থাৎ রংধনুকে আমরা দেখতে পাই। এখানে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, যেটা তোমাদেরকে চ্যাপ্টারের শুরুতে বলেছি। দেখো, এই যে আমরা 7টা রং আলাদাভাবে দেখতে পাই, সেটা শুরুতে দেখতে পাই না কেন? দেখো, সূর্যের মধ্যে কিন্তু 7টা রঙই আছে, এই 7টা রঙের ব্ল্যান্ড করলে সেই কালারটা অনেকটা এই সূর্য যে কালারে আমাদেরকে আলো দিচ্ছে সেই কালারটা আসতে পারে। তোমাদের বাসায় যদি রং থাকে, তোমরা এই টেস্টটা করে দেখতে পারো, এই 7টা রঙকে সমান অনুপাতে মেশালে কী ধরনের কালার হয়। এটা আমার ধারণা অনেকটা সূর্যের কালারে আসতে পারে। তো এই যে যখন আমরা বলেছি এক এক কালারের এক এক কালারের জন্য আলোর বেগ এক এক রকম হয়, এবং এই আলোর ব্যাগটা শূন্য মাধ্যমে অলমোস্ট সেম থাকে, বিভিন্ন কালারের আলোর ব্যাগ শূন্য মাধ্যমে অলমোস্ট সেম থাকে, কিন্তু যখন মাধ্যম চেঞ্জ হয়, অন্য কোনো ঘনমাধ্যম থাকে মাঝখানে, তখন এই আলোর ব্যাগটা আর সেম থাকে না, আলোর ব্যাগের মধ্যে তারতম্য হয়। যেহেতু আলোর ব্যাগের মধ্যে তারতম্য হয়, অর্থাৎ সবুজ রঙের আলোক রশ্মিটা আগে যাচ্ছে, হলুদ রঙের আলোক রশ্মিটা পড়ে যাচ্ছে, বা বেগুনি কালারেরটা পড়ে যাচ্ছে। বেগুনি তো আমরা দেখেছি তরঙ্গদৈর্ঘ্য খুবই কম, তো তাহলে ফ্রিকোয়েন্সি অনেক বেশি, তো তাহলে বেগুনি কালারটা আমরা আলাদা হয়ে যাচ্ছে। এভাবে এক একটা যেহেতু আগে পরে করে যাচ্ছে, যেটা সূর্যের মধ্যে সবগুলো একসাথে আসার কারণে আমরা সূর্যের আলোকে একটা নির্দিষ্ট কালারের দিকেই, যেহেতু এটা মাধ্যম পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে এক একটা কালারের জন্য আলোর ব্যাগ এক এক রকম হচ্ছে, ফলে আলোর ব্যাগের তারতম্যের কারণে আমরা এই জিনিসটা দেখতে পাই, রংধনুটা দেখতে পাই। অবভিয়াসলি দ্যাটস নট দ্য পয়েন্ট হেয়ার। এখানে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই। সো ব্যাক এন্ডে কী ঘটতেছে সেটাও একটু এক্সপ্লেন করলাম আর কি। মরিচিকা বলতে ঘটনাটা কী ঘটে জানো, মরুভূমিতে যখন আমরা পানি আশেপাশে কোনো বস্তু থাকলে তার একটা প্রতিফলন আমরা মাটির উপর দেখতে পাই। আমাদের মনে হয় ওখানে ওই বস্তুটার নিচে কোনো একটা জলাশয় আছে, সেই জলাশয়ের মধ্যে ওই বস্তুটা প্রতিফলন ঘটতেছে, যার কারণে আমরা ওই বস্তুটা প্রতিফলন দেখতে পাচ্ছি। সো ওখানে আমরা ধরে নিই যে একটা পানির
পানির আধার আছে। তো আমরা ওইখানে ছুটে যাই, ছুটে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে ওইখানে আসলে শুধু বালি, ওখানে কোনো পানি ছিল না। তো প্রশ্নটা হচ্ছে কেন আমরা এটার প্রতিফলন, এই যে তাল গাছটার প্রতিফলন দূর থেকে আমরা এর মাটির মধ্যে দেখতে পেলাম। সাধারণত পানির মধ্যে আমরা জানি পুকুরের পাড়ের মধ্যে যে গাছ থাকে সেগুলো প্রতিফলন আমরা পুকুরের পানিতে দেখতে পাই, নদীর পাড়ে যে গাছ থাকে সেগুলো প্রতিফলন নদীর পানিতে দেখতে পাই। তো তাহলে কেন এই গাছটা প্রতিফলন আমরা মাটির মধ্যে দেখতে পেলাম? একই ঘটনা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটেছে এখানে। তো তাহলে দেখুন, আমরা তাল গাছটাকে যখন আমরা খেজুর গাছটাকে যখন দেখছি, আমরা জানি দিনের সময় সূর্যের প্রচণ্ড তাপ থাকে, সূর্যের তাপের কারণে ভূসংলগ্ন বায়ুস্তরগুলো হালকা হয়ে যায়, কারণ বালু তাপ ধারণ ক্ষমতা শূন্য মাধ্যমের থেকে বেশি, অর্থাৎ বাতাসের থেকে বালুর তাপ ধারণ ক্ষমতা বেশি। অর্থাৎ যখন সূর্যের আলো বালুর উপর পড়ে, বালু অনেক গরম থাকে, ফলে বালুর কাছাকাছি যে বায়ুস্তর থাকে সেই বায়ুস্তরগুলো হালকা হয়ে যায় এবং যত উপরের দিকে যেতে থাকে তত বায়ুস্তরগুলো ঘন হয়। ফলে এখান থেকে আমি যখন এই গাছটার থেকে তো আমি সরাসরি দেখতে পাচ্ছি, এবং এই গাছটার প্রতিফলনটা আমরা কেন দেখতে পাচ্ছি, এই গাছটা থেকে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে। ফলে এই যে এখানে অবিলম্বের সাথে এটা যত কোণ উৎপন্ন করতেছে, প্রতিসরণ কোণটা তার থেকে বড় হচ্ছে, বড় হতে হতে একটা সময় গিয়ে এটা পূর্ণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলকে ক্রস করতেছে। ফলে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে। ফলে আমরা গাছটাকে তো সোজা দেখতেছি, একই সাথে আমরা গাছটার প্রতিফলনও মাটির মধ্যে দেখতেছি। আমাদের মনে হবে যে মাটিতে একটা জলাধার আছে, যেটার মধ্যে আমরা এই গাছের প্রতিফলনটা দেখছি। সো আমরা ওখানে ছুটে যাই, কিন্তু দেখতে পাই যে ওখানে আসলে কোনো জলাশয় নেই। এখন এই ব্যাপারটা যে মরুভূমিতে, তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখার জন্য কি আমাদের মরুভূমিতে যেতে হবে? না, মরুভূমিতে যাওয়ার দরকার নেই। সাধারণত রাস্তার মধ্যে, পিচঢালা রাস্তায়, তোমরা কখনো লক্ষ্য করেছো কি না জানি না, বাট আমি অনেকবার লক্ষ্য করেছি, যদি সূর্য খুবই কড়া রোদ দেয় তখন আমরা দেখতে পাই যে রাস্তাটার উপর মনে হচ্ছে যেন রাস্তাটার উপর আশেপাশে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো প্রতিফলন ঘটে। মনে হয় যেন ওই জায়গাটায় কিছু পানি জমে আছে, সেই পানিতে এই আশেপাশের বিল্ডিং অথবা গাছপালার প্রতিফলন রাস্তার উপর হচ্ছে, পিচঢালা রাস্তার উপর। কিন্তু যখন গাড়ি ওই জায়গার দিকে এগিয়ে যায়, আস্তে আস্তে আমরা দেখতে পাই যে রাস্তার উপর আসলে কোনো পানি নেই। তাহলে এই ঘটনাটা কেন ঘটে? ঠিক একই কারণেই এই ঘটনাটা ঘটে। এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে আমাদের মনে হয় যে রাস্তার ওই জায়গাটাতে পানি জমে আছে, আসলে ওই জায়গাতে পানি জমে নেই। যেহেতু সূর্য প্রচণ্ড তাপ দিচ্ছে, সেহেতু পিচঢালা রাস্তার উপরের যে বায়ুস্তর, সেই বায়ুস্তরগুলো হালকা হয়ে যায়, এবং যত উপরে যাওয়া যায় তত বায়ুস্তরগুলো ঘন হতে থাকে, যেহেতু তাপ কম। সেক্ষেত্রে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোকরশ্মি আপতিত হচ্ছে, অর্থাৎ আশপাশে যে বিল্ডিং আছে সেই বিল্ডিং থেকে যে আলোকরশ্মিটা ওই জায়গাতে আপতিত হচ্ছে, সেই আলোকরশ্মিগুলো আবার প্রতিসরিত হয়ে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আমাদের চোখে পড়ছে। সো আমাদের মনে হচ্ছে যে রাস্তার উপর ওই জায়গাতে পানি আছে, যে এই পানিতে প্রতিফলিত হয়ে আশেপাশে বিল্ডিংটি দেখা যাচ্ছে। সো আসল ঘটনা কিন্তু সে মানে আসল ঘটনা হচ্ছে এখানে আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটেছে, যেটা তাপের তাপের কারণে বায়ুস্তরের ঘনত্বের তারতম্যের কারণে। আমরা প্রতিসরণের ব্যবহার, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ব্যবহার বিভিন্ন জায়গাতে করি। অপটিক্যাল ফাইবার, এটা মজার জিনিস। আমরা বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে তথ্যের আদান প্রদান হতো, কিন্তু বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে যে তথ্যের আদান প্রদান ঘটতো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধা ছিল। তারপরে এবং এটার থেকে আমরা যদি এই তথ্যের আদান প্রদানটা বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে না করে আমরা যদি আলোক রশ্মির মাধ্যমে করি, আলোক তরঙ্গের মাধ্যমে করি, তাহলে আমাদের জন্য এই জিনিসটা ম্যানেজ করাটা অনেক সুবিধা হয়ে যায়। যার ফলে আমরা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা তথ্যের আদান প্রদান করে থাকি। অর্থাৎ আমরা যে তোমরা হয়তো শুনে থাকবে যে কেবল কাটা গেছে বলে, সাবমেরিন কেবল কাটা গিয়েছে বলে আমাদের ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। এই পুরো ব্যাপারটা ঘটে কিন্তু একটা অপটিক্যাল ফাইবার দ্বারা। এই অপটিক্যাল ফাইবারটাতে দুইটা স্তর থাকে। বাইরের স্তরটাকে বলা হয় ক্ল্যাড, ভিতরের স্তরটাকে বলা হয় কোর। কোরটা হচ্ছে ঘন মাধ্যম, ক্ল্যাডটা হচ্ছে হালকা মাধ্যম। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে,
এবং এভাবে আলোক রশ্মি বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার মাধ্যমে এই যে এখান থেকে আলোক আমরা যে আমাদের যে তথ্য সেটাকে আমরা প্রথমে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তর করেছি, তারপরে সেখান থেকে আমরা সেটাকে আলোক তরঙ্গে রূপান্তর করে এই আমরা ইয়ার মধ্যে প্রবেশ করালাম, অপটিক্যাল ফাইবারে প্রবেশ করালাম। অপটিক্যাল ফাইবারে যখন এই আলোক রশ্মিটা প্রবেশ করলো তখন সে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে, বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে এক পাশ থেকে অন্য পাশে সে প্রবাহিত হচ্ছে আলোক রশ্মিটা। সেখান থেকে আবার ওই আলোক রশ্মিকে কালেক্ট করে বৈদ্যুতিক সিগন্যাল এবং সেখান থেকে আমাদের যে প্রয়োজনীয় সিগন্যাল সে সিগন্যালে রূপান্তর করা হচ্ছে। তো তাহলে দেখো এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করা হচ্ছে এবং এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করার কারণে আমরা সুবিধা পাচ্ছি, আলোর বেগ অনেক বেশি, বৈদ্যুতিক তরঙ্গের থেকে আলোর বেগ অনেক বেশি, ফলে মুহূর্তের মধ্যে আমরা আমাদের ইনফরমেশনের যে ফ্লো সেটা আমরা খুব ফাস্ট করতে পারি। আগে কিন্তু এই কাজটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে করা হতো, আগে এটা তোমার বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে করা হতো, কিন্তু বৈদ্যুতিক তরঙ্গেতে এই অসুবিধা ছিল যেটা আলোক তরঙ্গের মাধ্যমে যখন আমরা করছি তখন অনেক দ্রুত তথ্যের আদান প্রদান করাটা সম্ভব হচ্ছে এবং আরও বিভিন্ন ধরনের ঝামেলা থেকে আমরা বেঁচে যাচ্ছি। তাহলে দেখো এই যে θ1 এটা হচ্ছে গণমাধ্যমে আমরা সংকট কোণের বড় কোণে আপতিত করছি। এটা হচ্ছে এই যে দেখো এখানে n এর ভ্যালু দেওয়া আছে, n2 এর ভ্যালু অর্থাৎ দ্বিতীয় মাধ্যম ক্ল্যাডের যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে 1.45 মানে প্রতিসরাঙ্ক কম, এই মাধ্যমে হলো 1.50 মানে এই মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি। তাহলে এটা গণমাধ্যম, এটা এটা গণমাধ্যম এবং এটা হালকা মাধ্যম। 1.45 হালকা মাধ্যম, 1.50 গণমাধ্যম। তো গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আলোক রশ্মি আপতিত হচ্ছে তাহলে সে সংকট কোণে বড় কোণে আপতিত হওয়ার পরে সেই রশ্মিটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আবার গণমাধ্যমে ফেরত আসছে। এভাবে করে আমাদের আলোক রশ্মিটাকে আমরা এক পাশ থেকে অন্য পাশে পাঠাচ্ছি, এভাবে ইনফরমেশনের আদান প্রদানটা ঘটতেছে। পেরিস্কোপ ও বাইনোকুলার এই যে এখানে আলোক রশ্মি আপতিত হচ্ছে, এখান থেকে আবার প্রতিফলিত হয়ে এখানে পড়ছে, এখান থেকে এই সিম্পল জিনিস প্রিজমের মধ্যে আলোক রশ্মির দিক পরিবর্তন হয়। এটা কেন হয়? কারণ প্রিজমের দুই পাশে, প্রিজমের এই পাশে আছে হালকা মাধ্যম, প্রিজম গণমাধ্যম, আবার প্রিজমের এই পাশে আছে হালকা মাধ্যম। তাহলে এখানে তিনটা ঘটনা হচ্ছে, হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করছে, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি আবার প্রবেশ করছে। তো এইভাবে যখন হচ্ছে আলোক রশ্মির দিক পরিবর্তন হয়ে যাচ্ছে। ধরো এইটা আপতিত রশ্মি যাওয়ার কথা ছিল এদিক দিয়ে, যেহেতু এটা গণমাধ্যম সে হচ্ছে তোমার কী করতেছে, হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যেহেতু আলোক রশ্মি আপতিত করছে তাহলে আমাদের অবিলম্বের দিকে রশ্মিটা সরে আসছে, সেই এদিক দিয়ে না গিয়ে অবিলম্বের দিকে সরে আসছে। এটা হচ্ছে ডটেড লাইনটা হলো আমাদের অবিলম্বের দিকে সরে এসছে। এভাবে এসে সে এই ইনসেক্ট পয়েন্টে এসে পড়েছে, এখানে অবিলম্বে এঁকেছি। তো আমরা জানি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি আপতিত হলে এটা যাওয়ার কথা এদিক দিয়ে না গিয়ে অবিলম্বের সাথে আরও বড় কোণ উৎপন্ন করে সে আবার এদিক দিয়ে উল্টা দিকে ফেরত আসতেছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে সেকেন্ড টপিক যেটা বলেছিলাম, তাহলে প্রতিসরাঙ্ক গেল। এরপরে হচ্ছে আমাদের লেন্সের ব্যাপারটা, উত্তল লেন্স এবং অবতল লেন্স। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ উত্তল লেন্স এবং অবতল লেন্স সম্পর্কে জানবো। এই টপিকটা তোমরা দেখবা, বইয়ে লাইন বাই লাইন পড়ে রাখবে, তাহলে আমার ধারণা তোমাদের কনসেপ্টগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।